মিথ্যে আপনি আমি কম বেশি প্রয়োজনে কখনো অপ্রয়োজনেও বলে থাকি। মিথ্যে কে না বলে বলুন তো? কিন্তু আজকের হাড্ডাহাড্ডিতে হঠাৎ এই প্রসঙ্গ কেন আনছি? আসলে এই মিথ্যেকে যখন শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, যখন অনেককে মিথ্যে দিয়ে কনভিন্স করা যায়, তখন তার নাম হয় ঢপ, হিন্দিতে যার নাম জুমলা। কিন্তু এই জুমলা এখন রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কি? আপনার কি তাই মনে হয়? এ নিয়ে আমার সঙ্গে পক্ষে বিপক্ষে বলার জন্য রয়েছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্রা, আমার সঙ্গে রয়েছেন স্বরূপ প্রসাদ ঘোষ, বিজেপি নেতা। আমি স্বরূপদা দিয়েই শুরু করব। স্বরূপদা, মোদির আমলে জুমলার রাজনীতি বা জুমলাবাজ মোদি, এই শব্দটা খুব বেশি আমরা শুনি, কোথাও একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, কেন? দেখুন, আমি একটা কথা বলছি, গণতন্ত্রে আমরা তো মানুষকে সবচেয়ে বড় বিচারক ধরবো। 2014 পর যতগুলো বিধানসভা হয়েছে যেখানে আমরা একটা ফোর্স, এখন পশ্চিমবঙ্গে কেরালায় আমরা একদম প্রায় মার্জিনাল ফোর্স থেকে মেজর ফোর্সের দিকে যাচ্ছি, সেই ভোটগুলো যেমন বিধানসভার হয়েছে যেখানে আমরা অলরেডি একটা ভালো দল হিসাবে, শক্তিশালী দল হিসাবে পরিচিত, সেরকম প্রায় 14টা বিধানসভায় আমরা জিতেছি, আমরা আমাদের সঙ্গী সাথী নিয়ে। তাহলে এই যে মানুষগুলো ভোট দিলেন, মিথ্যে হলে তারা ভোট দিতেন না। গণতন্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক হচ্ছে জনগণ। তারা যে আশীর্বাদ বারে বারে দিয়েছে তাতে প্রমাণ হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি তঞ্চকতা করেনি। আপনি বলুন, 60 লাখ নতুন এন্টারপ্রাইজ ট্যাক্স দিচ্ছে, এটা তো ইনকাম ট্যাক্সের রিপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা অতীতে 70 বছর ধরে 66 লাখ দিত, 5 বছর আরো 60 লাখ এন্টারপ্রাইজ অ্যাড হয়েছে। আপনার রোড কনস্ট্রাকশন, সেখানে আগে 69 কিলোমিটার ডেলি হতো 2014-এ, 2019-এ সেটা 134 কিলোমিটার ডেলি হচ্ছে। 42 কোটি লোককে সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কের মধ্যে আনা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে। আপনার যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস 1.5 বেড়েছে, বলছে না স্বামীনাথন কমিটিতে তারাও শুরু করলে পারতেন, করলেন না কেন? একবারে জিরো থেকে তো শুরু হয় না। এবার আমরা বলছি যে আপনারা যেখান থেকে গেছিলেন তার থেকে বাড়িয়েছি, আগামী দিনে আরো বাড়াবো। তাই জন্য এটাও কিন্তু বলছি না, এটা প্রথম কংগ্রেস কিচ্ছু করেনি, কংগ্রেস আমলে কিচ্ছু হয়নি এ কথা কেউ বলছে না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন দেশের আপনার পুনর্গঠনে কংগ্রেসের একটা অবদান আছে, কেউ অস্বীকার করছে না। তো স্বরূপদা আবার বলবেন আপনি। ওম প্রকাশ দা, ডক্টর স্বরূপ ঘোষ এত সুন্দর সুন্দর সব কথা বলেছেন, আমি তো পুরো সমর্থন করি। হাড্ডাহাড্ডি কিছুই নেই। উনি কি বললেন? প্রথমত বললেন যে জনগণই শ্রেষ্ঠ বিচারক, আমি সাপোর্ট করি। জনগণের শ্রেষ্ঠ বিচারক বলেই তো বারবার করে জাতীয় কংগ্রেসকে মানুষ নির্বাচিত করেছে। কিছু অসঙ্গতি, কিছু বিসঙ্গতির জায়গা হয়েছে, সেটা মোদী সাহেব পূরণ করছেন, সেটাকে একটু কিছুদিন পরেই সেটাকে ঠিক করে নেওয়া যাবে। আর জনগণ যদি বিচারক হন মোদীর, তাহলে সেই মোদী সাহেবের তো হেরে গেলেন, তো তামিলনাড়ুতে হেরে গেলেন, কেরালাতে হেরে গেলেন, পুডুচেরিতে হেরে গেলেন, পশ্চিমবঙ্গে হেরে গেলেন, উড়িষ্যায় হেরে গেলেন, দিল্লিতে হেরে গেলেন, বিহারে হেরে গেলেন, তাই না? পাঞ্জাবে হেরে গেলেন, কর্ণাটকে পেরে উঠলেন না, মধ্যপ্রদেশ চলে গেল, ছত্তিশগড় নেই, রাজস্থান নেই। তো তার ফলে তারা জিতেছেন, আবার হেরেছেনও তো। আর আমরাও হেরেছি, আমরা আবার বারবার করে উই হ্যাভ কাম ব্যাক। তো জনগণ শ্রেষ্ঠ বিচারক। কিন্তু আপনার যেটা প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গে জনগণের সম্পর্ক বা সম্মতির ব্যাপার নয়। মিথ্যে, জুমলা, ঢপবাজি, প্রতারণা, সেগুলির উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকার টিকে রয়েছে, এটাই মূল প্রতিপাদ্য বিষয়। এবং সেটাকে প্রমাণিত করবার জন্য বিজেপি নেতৃত্ব যেই কথাগুলি বলেন সেটাই যথেষ্ট। এই যখন ডক্টর সুব্রমণ্যম স্বামী, এই স্বরূপ ঘোষ, উনি নিজেও খুব বড় সমর্থক, ও তো বলছে যে প্রত্যেকটাই জুমলা। এই জিডিপির ডেটাকে ফাঁস করে দিয়েছে, এই স্ট্যাটিস্টিক্যাল কমিশনের মেম্বাররা রিজাইন করছেন, আনএমপ্লয়মেন্ট ডেটাগুলিকে সামনে নিয়ে আসা হচ্ছে না, যেগুলি এনএসএসও থেকে যেটা বের করেছে যে আনএমপ্লয়মেন্ট হাইয়েস্ট পর্যায়ে রয়েছে। মেক ইন ইন্ডিয়া কথা বলা হচ্ছে, সেই স্ট্যাচু অফ ইউনিটি সেটাও আর কি চীন থেকে নিয়ে আসতে হচ্ছে। এবং রাফায়েলে যেটা হয়েছে, এবং বারবার করে মিথ্যে কথা বলা, বারবার করে সেটা প্রমাণিত হয়ে যাওয়া, সেটা আর কি কার্যত প্রতিষ্ঠিত সত্য। এবং জুমলা এই কথাটা তো বলেছেন অমিত শাহ,
বলেছেন যে এই যে 15 লাখ টাকা দেওয়ার কথা, এটা তো একটা জুমলা, তো এটা অন্য কারোর কথা না। তো ওই অমিত শাহের কথার কনটেক্সটে, সুব্রমণিয়াম স্বামীর কথার কনটেক্সটে, আর আমাদের এখানে ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষের কনটেক্সটে এই কেন্দ্রীয় সরকার, এই মোদী সরকার, এই মোদী সাহেব, যাকে সবাই এখন বলছে চৌকিদার চোরের পর্যায়ে আর কি তাকে নিয়ে যেতে বাধ্য হয়েছি আমরা সবাই, তো সেই জায়গাটা থেকে দেখতে গেলে তো এটা তো পুরোপুরি আর কি মিথ্যের উপর প্রতিষ্ঠিত। বিরোধীরা বিরোধিতার জন্য অনেক কিছু বলে। রাহুল গান্ধী একাধিকবার জুমলাবাজ বলে জনসভায় বলেছেন। সরি, আমি আপনার সঙ্গে একমত নই। বিরোধীরা রাজনৈতিক বক্তব্য তো একটা থাকে, অদ্ভুত কথা না, কিন্তু তার কোনো ভিত্তি, জুমলাবাজ কেন বলা হচ্ছে? আমি আপনাকে ডিসপিউট করছি। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি কোনোদিনই এমন কোনো কথা বলি না বা বলবো না, এবং যেটা না ব্যক্তিকেন্দ্রিক নয়, তো আমি তো রাজনৈতিক কথা বলছি না, জনসভাতেও কেন বলবে? এবং রাহুল গান্ধী কোনো মিথ্যে কথা বলবেন এইরকম অপবাদ কেউ দিতে পারে না। আর মোদী সাহেব যে মিথ্যের উপর প্রতিষ্ঠিত, খারাপ লাগছে এগুলি বলতে, উনি যে ওনার যে ম্যারিটাল স্ট্যাটাস সেটাই উনি আগে বলেননি, ওনার যে এডুকেশনাল ডিগ্রি সেটাও উনি দেখাতে পারছেন না। হ্যাঁ, তার কারণটা হচ্ছে আরটিআই কে কনস্ক্রিপ্ট করা হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ বলা হচ্ছে, অথচ সংখ্যালঘুদের বিরুদ্ধে নানা রকম নির্যাতন রয়েছে, যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে নির্যাতন রয়েছে, যারা কি মুখ খুলছেন সরকারের বিরুদ্ধে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে, তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে। এইগুলি তো গত 4.5 বছর ধরে চলছে। আমি আবার আসবো আপনার কাছে, স্বরূপদা। ওয়ান পার্টি ডমিনেটেড মাল্টি পার্টি সিস্টেম ছিল যেখানে, সেখান থেকে আজকে কংগ্রেসের অবস্থা এমন হয়েছে যে অ্যালায়েন্স ছাড়া কোনো জায়গায় জেতার সম্ভাবনা খুব কম। যে আমাদের শক্তি বৃদ্ধি হচ্ছে বলেই এই মহাগঠবন্ধনের ছোট্ট করে একটু কাউন্টার করে দিই, স্বরূপ তোমার সুবিধা হবে। আমাদের যতগুলি অ্যালায়েন্স আছে তার থেকে তোমার অ্যালায়েন্স গুলি বেশি, এমনকি তোমাদের শুনে না তারপরে বলে নিও, তোমরা তোমাদের যেটা জেতা সিট, যেমন কি বিহারে তোমরা জিতেছিলে 22টা সিট, লড়ছো মাত্র 17টা সিটে, অর্থাৎ তোমাদেরকে কমপ্লিটলি সারেন্ডার করে দিতে হচ্ছে। আমাদের এরকম তো কটা সিটে আমরা প্রার্থী দিচ্ছি, কটা সিটে কংগ্রেসের প্রার্থী দিচ্ছে, বেরিয়ে যাবে, দেখবেন আমরা তাদের চেয়ে কত বেশি সিটে প্রার্থী দিচ্ছি। সেই ওয়ান পার্টি ডমিনেটেড মাল্টি পার্টি সিস্টেম থেকে কংগ্রেস এখানে এসে দাঁড়িয়েছে, কারণ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পালন করেনি বলে, সে প্রতিশ্রুতিগুলো পালন করেনি বলে এখানে এসে দাঁড়িয়েছে। আর আমরা 2 থেকে আজকে এখানে গেছি, সেটাই প্রমাণ করে দেয় আমরা সত্যি বলছি। আমি শেষ করি প্রশ্নের আগে। রাফেল নিয়ে সিএজি কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে, আর কংগ্রেস কি বলছে, সেটাই প্রমাণ। কারণ কি, অগাস্টে ওয়েস্টার্নডে ব্যাপক দুর্নীতি করেছে, মিশাইল মুখ খুলছে, ঢাকতে রাফেল নিয়ে চিৎকার করছে। ফিসকাল ডেফিসিট 4.5 ছিল ওদের সময়, কমেছে কি কমেনি? তথ্য কি বলছে? ইনফ্লেশন ওদের সময় থেকে কমেছে কি কমেনি? তথ্য কি বলছে? একদম হার্ডকোর ইকোনমিক তথ্য বলছে। এগুলো কি ইন্ডিকেট করে? কাজ হয়েছে। 2.5 কোটি বাড়ি গরিব মানুষ পেয়েছে, যারা বাড়ি পেয়েছে তারা তো বাড়ি দেখতে পাচ্ছে যে পেয়েছে। 2 কোটি করে চাকরি পেয়েছে, 2 কোটি বাড়িতে ইলেকট্রিক পৌঁছেছে, সেটাও তো দেখতে পাচ্ছি। আমি একটু সংযোজন করি, আমি দেশের নাগরিক। আমি যখন প্রধানমন্ত্রীকে দেখলাম 4.5-5 বছর আগে, তার মুখেই প্রতিশ্রুতি শুনলাম 2 কোটি চাকরি রয়েছে আগামী দিনে প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা পৌঁছে যাবে। আমরা সাম্প্রতিকতম যে বাজেটটাতে দেখলাম, সেখানে 2 হেক্টরের কম যাদের জমি, তাদের সেই সমস্ত কৃষকদের বছরে 6,000 টাকা করে দেওয়া হবে। এগুলোর ভিত্তিটা কি, কোথায়, কি ডেটা, কতজন পেয়েছেন? আমার তো জানতে, আমি চাইতেই পারি নাগরিক হিসেবে। ব্ল্যাক মানির মাধ্যম দিয়ে এটা হতো, সে ব্ল্যাক মানি আমার তো জানার অধিকার আছে, আমার তো জানার অধিকার আছে। 15 লাখের গল্পটা একবার প্রধানমন্ত্রী যেটা বলেছে চালান তো হরিয়ানাতে, শুনুন। বলেছেন কংগ্রেস যে পরিমাণ মাল্টিল্যাটারাল সোর্স থেকে ধার করেছে, বৈদেশিক ঋণ প্রত্যেক মানুষের মাথায় যা আছে, সেইখানে দুর্নীতি বন্ধ করে সেই বলতে না দেওয়াটার প্রধান কারণ হচ্ছে যে 15 লাখ টাকাটা হচ্ছে যে আমাদের মাথায় যে ঋণ আছে, আমরা যদি ঠিকঠাক ভাবে সেটা ফেরত দিতে পারি, ইকোনমিক ম্যানেজমেন্ট কমবে। সেটা সোনার পাথর, সোনার বাংলা, মানে বাংলাটা সোনার ছেলে, মানে ছেলেটা সোনার, বলছে যে ইকোনমিক ম্যানেজমেন্ট হলে ওটা কমবে। এটা সোনার পাথরবাটির মতোই স্ট্যাটাস। না, সোনার পাথরবাটির মতো স্ট্যাটাস নয়। স্ট্যাটাসটা হচ্ছে যে তো ইকোনমিক ম্যানেজমেন্ট ঠিকঠাক হলে ওটা, আর 15 লাখ টাকা প্রত্যেকের পকেটে পৌঁছে যাবে উনি বলেননি। এটা না,
এবং আরেকটা হচ্ছে কি বলেছিলেন? যে বলুন, দর্শকরা শুনতে চান। আরেকটা হচ্ছে যে 6,000 টাকা তো তিনি দিচ্ছেন, কংগ্রেস 6 পয়সা 60 বছরে দেয়নি। যেটা দেয়নি সেটা বলুন। 6,000 টাকা তো সে 5 বছরে 2 পৌঁছে কোটি দিচ্ছে। চাকরিটা যদি একটু বলেন। 6,000 টাকা 5 বছরে পৌঁছে দিয়েছে, 6 পয়সা কংগ্রেস দেয়নি। চাকরি 39%, টাইমস অফ ইন্ডিয়ার কাগজটা আমার এখানে আছে, টাইমস অফ ইন্ডিয়ার 39% এডুকেটেড লোক কংগ্রেস আমলে এমপ্লয়েড ছিল। কংগ্রেস আপনি টাইমস অফ ইন্ডিয়া কেন যাচ্ছেন? আমি তো সরকারি চাকরির কথা সরকারি বলছি। এডুকেটেড পিপল যারা এমপ্লয়েড, কংগ্রেস যখন ছেড়ে যায় দ্যাট ফিগার ওয়াজ 39%। আজকে সেখান থেকে 1%ও কমেনি। আরেকটা মধ্যবিত্তের যেটা আমরা 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিবেট পাচ্ছি, কংগ্রেস আমলে কবে হয়েছে? কবে হয়েছে? আমার খুব খারাপ লাগছে যে তোমার মতো কেউ সে এটা বলছে যে প্রধানমন্ত্রী মোদী 2014 সালে এটা বলেননি পর্যন্ত যে মানুষের অ্যাকাউন্টে 15 থেকে 20 লাখ টাকা ঢুকে যাবে। ওটার কনটেক্সটেই অমিত শাহ বলেছেন যে ওটা জুমলা ছিল। দেশের যে অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্ব যে চরমে, সেটাকে প্রমাণ করবার জন্য এখানে যুক্তি তর্ক উপস্থাপনার দরকার নেই। কি নিদারুণ অবস্থা যে সেই স্ট্যাচু অফ ইউনিটি বলছিলাম মাইনে পাচ্ছেন না। বিএসএনএল মতো কর্পোরেশন তাদের আর কি মাইনে নেই। এবং রেলওয়েতে যে ভ্যাকেন্সি, গভর্নমেন্টে ডিমনিটাইজেশন পরে স্মল অ্যান্ড মিডিয়াম সেক্টরে যেটাকে হিন্দিতে বলে তাবাহ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে অর্থনীতি, এবং চাকরির সুযোগটা কমে গেছে। দেশে সংখ্যালঘুদের যে অধিকারের পরিসর সেটা সীমায়িত হয়েছে। দেশে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, প্রদেশের মধ্যে তিক্ততার জায়গাটা বিস্তারিত হয়েছে। আজকে আমরা যদি দেখি সন্ত্রাসবাদের দিক নেই যেটাতে ভালো, অদ্ভুত রকম ভাবে অন্তত পাস মার্ক দেওয়া যায় মোদিকে এবং তার সরকারকে। আপনি যদি পাস মার্ক দিতে চান, আমি আবার আসবো প্রকাশ দা, আপনি বলবেন একটা ছোট ব্রেকের সময় হয়ে গিয়েছে, কিন্তু তার আগে সত্যি কি জুমলা যে রাজনীতির সঙ্গে জুড়ছে সেটা একেবারেই স্লোগান সর্বস্ব? সেটা কি শুধু একটা ফিল গুড ফ্যাক্টর, শুধু প্রচার সর্বস্ব? এই প্রশ্নগুলো এবার উঠছে, তার উত্তর আমরা খুঁজবো এই ব্রেকের পর। সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরে এলাম হাড্ডাহাড্ডি লড়াইতে। ব্রেকের আগে যে প্রশ্নটা আমাদের ছিল, স্বরূপদার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন আমার। দেশের প্রধানমন্ত্রী একবারও সাংবাদিকদের মুখোমুখি হলেন না, বৈঠক করলেন না। তিনি অসাধারণ বাগ্মী, তার কথা শুনতে ভালো লাগে, কিন্তু শুধু জনসভায় শুনেছি। কেন? পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন, পার্লামেন্টে তিনি অ্যাকাউন্টেবল জবাবি ভাষণে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা যেটা বললেন 15 লাখের কথাটা তো বারবার বলছেন, গরিবী হাটাওয়ের পরেও গরিব আছে কেন সেটা বলুন। সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা নিয়ে এত মাস্টারি করছে, তারা হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশটা ভাগ করলো কেন? স্টার্ট আপে থার্ড ইন্ডিয়া, IMF ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিয়ার ইকোনমিক উন্নতি নিয়ে কি বলছেন ছেড়ে দিন। আমরা কি বলছি, কংগ্রেস কি বলছে, রাজনৈতিক দ্বন্দ্ব কি বলছে, IMF ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে? ভারত এগিয়েছে, এগোচ্ছে। তার আগামী হ্যাঁ, আপনার এই জায়গায় দাঁড়িয়ে অনর্গল শুধুমাত্র নেগেটিভ ভাষণ বিরোধীরা করছে, কুৎসা করছে। বেশ, ওম প্রকাশ দা কি বলবো, কুৎসা করছে না। ও আজকে থেকে 5 বছর আগে ইলেকশনে দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, তখন আমার বয়স কম ছিল, 5 বছর বেড়ে গেছে, প্রত্যেকটা কিছু বৃদ্ধি হয়। তো অর্থনীতির আয়তনটা বাড়ে, জনসংখ্যাও বাড়ে। এখানে এই দেশে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম হয়েছে, কংগ্রেসের সরকার করেছে। রাইট টু এডুকেশন হয়েছে, রাইট টু ইনফরমেশন হয়েছে। এই সরকার বর্তমানে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকেই চুরমার করছে। মোদী সাহেব বলেছিলেন যে ওনার একটা ডিজায়ার ছিল যে বিদেশের যে কালো ধন আছে, যে আমাদের ব্ল্যাক মানি, সেটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে ডিস্ট্রিবিউট করবেন। খুব ভালো কথা। তো এখনো 1 পয়সা ব্ল্যাক মানি আসেনি ডিমনিটাইজেশনের মাধ্যমে। ডিমনিটাইজেশনের মাধ্যম দিয়ে এই দেশে যে ব্ল্যাক মানি আছে সেটাকে হোয়াইট করা হয়েছে। আর রাফেল ডিলের মাধ্যম দিয়ে সভ্যতার সবচাইতে বড় ডিফেন্স কেলেঙ্কারি সংগঠিতভাবে প্রধানমন্ত্রী নিজের দায়িত্বে সংগঠিত করেছেন। খারাপ লাগছে আমার বলতে, জেল অনিবার্য, অনস্বীকার্য এই জায়গা। 8 বছর ধরে ব্ল্যাক মানি করতে সাহায্য করলো,
5 বছরে তোমরা white করে নিয়েছো, ফেরত ঠিক আছে। আসেনি বলে তারা কথা হ্যাঁ, আমি তুলছে। ঠিক, আমি accept করছি। কিরকম জায়গা? ঠিক আছে। ট্রান্সপারেন্সি ইন্ডেক্স, আমাদের তথ্য ছেড়ে দিন সব, তাতে ভারত এগিয়েছে না পিছিয়েছে? এগিয়েছে, ভালো হয়েছে। ইউএসএ ওয়েস্ট যেভাবে পুলওয়ামাতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেটা ফরেন পলিসি সাকসেস না ফেলুয়ার? নীরব মোদী বলুন আর যারা বলুন, আপনি আমি তোমাকে একটা কথা বলে দিই। সর্বদা তথ্যে শেষ নেই। আমার বক্তব্য, রাজনৈতিক দল অভিযোগ করতে পারে, কিন্তু না, না, সাধারণ মানুষের মনেও তো এই মালিয়া জায়গাটা এবং তৈরি হচ্ছে। নীরব মোদী বিজেপির আজকে সঙ্গে তকমাটা সাঁটছে কেন না সেটা না ব্যাখ্যা করুন। ছাড়ছে না, কুৎসা করার জন্য যারা সে তো আমাদের রাজনৈতিক পছন্দ দল করে না করছে। ছাঁটাচ্ছে। আচ্ছা, কেউ এরা কেন ছাড়ছে না। চলে গেল গো? আপনি বলুন, এরা যে চলে গেল কেন? নীরব মোদী থেকে মালিয়া আজকে ধরা পড়ছে। কংগ্রেস আমলে দেশে শান্তিতে মালিয়া কয়জন গেছে সেটা বলো, স্বরূপ। কয়জন চলে গেছে সেটাই বলো। মালিয়া রাজ্যসভায় কাদের সমর্থনে গেছিল? তাই জন্য এরা ধরা পড়ছে। বিজেপি, তুমি জানো না হয়তো, কংগ্রেসের সমর্থনেও Please, গেছে, please. কংগ্রেসের জেডিএস এর সমর্থনেও গেছে। তাই যারা তাদের ছেড়ে রেখেছিল এখন তারা ধরা পড়ছে, তাদের প্রপার্টি তারপরেও বিজেপির সঙ্গে এই তকমাটা জুড়ছে কেন? প্রশ্ন তো জুড়ছে না এটাই, তো। স্বরূপদা। যারা আমাদের জুড়ছে পছন্দ তো। করে না মিডিয়ায়, তারা জোড়াবার চেষ্টা করছে, জুড়বে না। এটা কে ভোটের করছে নেতা- তাহলে? মিডিয়া- রাজনৈতিক দলগুলো, শুনুন, মিডিয়া না 70 সাধারণ মানুষ? বছরে মিডিয়াতেও তারা নিজেদের লোক ঢুকিয়ে রেখেছে, জি। তারা এটা চিৎকার করে করে বলে চেষ্টা করছে, হবে না। সোনিয়া গান্ধী জেলের বাইরে কেন? রাহুল গান্ধী জেলের বাইরে কেন? রবার্ট বাড্রা জেলের বাইরে কেন? কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মী জেলের বাইরে কেন? আমরা নাকি খারাপ? তো তাহলে এই মোদীর সরকার 4 বছর 10 মাস ধরে কি করছে? একটা ইনভেস্টিগেশন করছে না। অবশ্য রাত্রি 1:30টাতে গোয়াতে সরকার গড়ছে রাত্রি 2টোর সময়, সিবিআই এর ডাইরেক্টর চেঞ্জ করছে রাত্রি 1:30টার সময়। আর এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম অব্যবস্থা ম্যানেজমেন্ট এই সমস্ত করে চলেছে। ভালো করে এটা বুঝে নেওয়া দরকার যে তোমার আজকের টপিক হচ্ছে মিথ্যে। মিথ্যে কেউ কথা বলুক বা ভুল কথা বলুক, সেটা কিন্তু একেবারেই কাম্য হতে পারে না। এবং ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ কেন এটা করবে সেটা আমি বুঝছি না। রাজনীতি করছো ভালো কথা, বিজেপি করেছো তাতেই নাক কেটেছে, তার উপর যদি চ্যানেলে এসে মিথ্যে কথা বলো তাহলে আরো নাকটা আরো পুরো কাটা যাবে। তাই জন্য এই না না আমাকে কমপ্লিট করতে দাও। শেষ করতে হবে। লেট মি কনক্লুড। আজকে মোদির সময় এই সংবাদ মাধ্যমের উপর কন্ট্রোলের মাধ্যম দিয়ে, জুমলার মধ্য দিয়ে, মিথ্যের বেসাতির মধ্য দিয়ে, বিরোধীদেরকে অবমাননের মধ্য দিয়ে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাধ্যম দিয়ে যে স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তাকে ভারতবর্ষের মানুষ অতি অবশ্যই আর কি পরাজিত করবে, পরাভূত তবে করবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে আমি এর বিরোধিতা করছি। সব সংবাদ মাধ্যম নয়, একাংশ। কংগ্রেস দীর্ঘ সময় শাসনে থাকার ফলে সংবাদতন্ত্র তুমি এখন আছো তো শাসনে, এখন তাই তুমি এখন ভালো করে নিলে পারতে, তোমারই যাওয়ার সময় চলে এসেছে। রাজনৈতিক দলের এখন তো বক্তব্য তোমারই তাদের যাওয়ার জুমলাবাজ বানায় আসলে মিডিয়া এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। সত্যিই মানুষই শেষ কথা বলে সংসদীয় গণতন্ত্রে। তারা কি জুমলাবাজ প্রমাণ করবেন? ভোটের পরের উত্তর আসবে, আমরা অপেক্ষায় থাকবো। আজ আড্ডাহাটি এ পর্যন্তই। অন্য কোনো এপিসোডে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।